আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি। এদেশ এখন ওদের ঘর, এদেশ আমার নাই, তবু কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। তার কথা কইলা মামরা শোকটাও শেষ করতে পারলাম না। মামরা জোর করে আমার কোজা খালি করে আমার ভাইডারে নিয়ে গেল। আচ্ছা, গোলাম রসুলরে নিয়ে গেল, তোরে নিল না কেন? তা আপনি এই বাড়িতে কি কারণে যাচ্ছেন? আমি জমি জমার কারণেই যাচ্ছি। শুনেছি ওনাদের এই গ্রামে বেশ বড় অংশে একটা জমি বিক্রি হতে চলেছে, সে ব্যাপারই। ঠিক আছে, তাহলে আপনি যান, আপনার কাজ করেন, আর আমরা আমাদের কাজ করি। তা তো বটেই, আইন তো আইনের পথেই চলবে। ঠিক আছে, আপনি যান, কিন্তু ভিতরে গিয়ে আমাদের কথা বলবেন না। ঠিক আছে। এই রায়মানি গেছিল নাকি? ওই পুলিশ পেয়াদা সব চলে গেছে? হ্যাঁ, ওই ছোট ছেলেটাকে না পেয়ে ওরা চলে গেছে। আচ্ছা, ছোট ছেলেটার কবে এরকম হাল হলো বুঝলাম না তো। অভাব অভাব মানুষে কত নিচে নামায় নিয়ে আসে। দেখো কি থেকে ছেলেটার কি হয়ে গেল। হ্যাঁ, কি তুমি কি চিন্তা করতেছ? এই কথা বলতেছ না কেন? না, ওই রায়বাড়ির জমি জমা সবকিছু বিক্রি হবে খুব তাড়াতাড়ি, পুজোর পরেই। তাই তুমি কি কিনতে চাও? টাকা পাবো কোথায়? সেটার উপায় আছে। আছে? তাহলে চলো দেখি। কি রে ছোট, তুই এত কি ভাবিস? আচ্ছা ভাবি, এনারা জুনির বিয়ে দেওয়ার জন্য কোনো চেষ্টা করে নাই? তা করবে না কেন? এই তো বছর দেড়েক আগে জুনির বিয়ের সবকিছুই ঠিকঠাক। জুনির অসুস্থতার কারণে আর তাই যা হবার তাই হলো। কি হলো? জুনির বিয়েটা ভেঙে গেল। জুনির বিয়ে, এই বাড়ির সবাই কি খুশি, পুরো বাড়িতে একেবারে বিয়ের আনন্দ শুরু হয়ে গেল। জানি নিজের বিয়ের কথা নিজে বলতে আসা খারাপ দেখায়, কিন্তু আমার তো কেউ নেই যে। না বাবা, সে ব্যাপারে আমরা কিছু মনে করিনি। তবে আজ থেকে তুমি আর কখনো বললো না যে তোমার কেউ নেই। এই পরিবার যেমন আমার মেয়ে, তোমারও। আম্মা ঠিক কথা বলেছেন। আমি যেমন এতদিন আমার বোনের ভাই ছিলাম, আজ থেকে কিন্তু আমি তোমার ভাই। ঠিক আছে? আপনারা সত্যি আল্লাহর নেক ফেরেশতা। নতুবা আমার মতো একজন চাল চুলাহীন ছেলেকে আপনারা কত সহজে নিজের করে নিলেন।
কিরে জানি আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর চেহারা দেখা হচ্ছে না? কই ভাবি, না তো। না তো, সেই ধরা পড়ে গেছিস আর মিথ্যে কথা। না তো, তা বলি নিজে তো লুকিয়ে লুকিয়ে স্বামীর চেহারা দেখছিস, তোর সাদ মুখখানা স্বামী দেখবে না? মানে মানে তুমি বুঝো না? তুমি তো ঠিকই দেখে ফেললে। তোমার সাদ মুখখানা স্বামীর একটু দেখিয়ে নিয়ে আসি। চলো চলো চলো। না না ভাবি, আমি যাবো না, আমার অনেক লজ্জা করবো। ইস, ঢং! স্বামীর সামনে গেলে ওনার লজ্জায় উনি মরে যাবে। চল। না ভাবি, আমি সামনে গেলে আমার বুকটা ধরপড় করব, আমি ঠোঁট কাঁপবো আর কথাই বলতে পারবো না। আমি কিছুতেই যাবো না। তাই না? তাই না? তা কতদিন এমন লুকিয়ে লুকিয়ে থাকবি শুনি? একদিন না একদিন তো ঠিকই এই সাদ মুখখানা স্বামীরে দর্শন করাতে হবে। তখন কি করবি? কিন্তু সেই সুখের দিন আর থাকলো না। কেন গো? আসলে জুনির শরীরটা সেই ছোটবেলা থেকে খারাপ, আর এই কথা এই বাড়ির সবাই গোপন করে ছেলেদের সাথে বিয়ে ঠিক করলো। এখন ছেলেপক্ষ কোত্থেকে যেন এই খবর পেয়ে গেল। হায় আল্লাহ। তারপর? তারপর আর কি, ছেলেপক্ষ এই বাড়ির উপরে এসে বিয়েটা ভেঙে দিল। তাও আবার বিয়ের 4 দিন আগে। বাড়ির সবাই ভেঙে পড়লো, আর কান্নায় ভেঙে পড়লো আমাকে শুনি। না খেয়ে খেয়ে পেটে পিত্তে পড়ে মেয়েটার অবস্থা আরো খারাপ হয়ে গেল। হায় আল্লাহ, জুনিরে এত কষ্ট দিছে। আর ওই ছেলে, তার কি বিয়ে হয়েছে? সে কি আর আমরা জানি বাপু? হয়তো হয়েছে, পাশের গ্রামের ব্যাপার, জানি না রে বোন। আচ্ছা হাসান, এখন আমরা যাচ্ছি না কোথায়? ওই বহরমপুরের মহাজনের কাছে। ও, তো বহরমপুরের মহাজন এত দূর যায়, সেখান থেকে টাকা না পাওয়া যায়? সেটাই আমাদের শেষ ভরসা, সেখানে না পেলে আর কোনো আশা নেই। না, আমার মনে এত চিন্তা করার কিছু নেই, কিছু একটা হয়ে যাবে, চল। আজ মহালয়া। এই তো দুর্গাপূজা শুরু হলো বলে। দাদা দেরি না করি, চল। হাসান, তাহলে এখন কি হবে? সারাদিন তো টাকার জন্য কম ঘুরলাম না, কত লোকের কাছে ধর্ণা দিলাম, এর কাছে গেলাম, ওর কাছে গেলাম, কেউ তো টাকা দিতে চায় না। আর দিতে চাইলেও সুদ, মেলা সুদ। কেউ আবার বলে বন্ধক রেখে টাকা নাও। সবই তো চেষ্টা করলাম, কিন্তু আসল কাজে তো কিছু হলো না, টাকা তো আর জোগাড় হলো না। দাদা, আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমাদের অনেক জমি হবে। হ্যাঁ, সেই স্বপ্ন তো বাবারও ছিল, কিন্তু তেনার নসিব খারাপ, তার স্বপ্ন পূরণ হলো না। জানি, আর তাই আমি সমস্ত সম্পত্তি ফিরিয়ে আনতে চাই, আবার নতুন করে গড়ে তুলতে চাই। তা ঠিক আছে, কিন্তু এখন সম্পত্তি করতে গিয়ে, জায়গা জমি কিনতে গিয়ে ওই ধার দেনার মধ্যে না পড়ে যাও। না না দাদা, আমি 1 টাকাও ধার করব না, কিন্তু ওই জমি আমি কিনবই, আমি হাতছাড়া হতে দেবো না। তাহলে আর কি, তাহলে তো হয়ে গেল। তোর তো ছোটবেলা থেকে দেখতেছি, একবার জেদ ধরলি সে কাজটা তো করে ছাড়স। ঠিক আছে, তবে দেখিস সম্পত্তি বানাতে যেয়ে আবার সম্পত্তি ক্ষয় না হয়, ধ্বংস না হয়। না দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি একটা উপায় বের করে ফেলবই। চল এবার বাড়ি যাই, বাড়ি যাই একটু ঠান্ডা মাথায় ভাবি, দেখা যাক কি করা যায়। ওদিকে জুনির শরীরের কি অবস্থা কে জানে। সেই ভালো। তবে দাদা, তুই যখন বলেছিস, তোর উপর আমার আস্থা আছে, তোর উপর আমার পূর্ণ আস্থা আছে। এখন বাড়ি যাই, অনেক বেলা হয়েছে, অনেক ঘোরাঘুরি হয়েছে। চলো।
ভাবে গো, আমার একটু কাজ তোমারে করে দিতে হবে গো, কিন্তু কাউরে জানাতে পারবে লাই। কি কাজ? এত গোপনীয়তা কিসের? কামাল ভাইয়ের ঠিকানাটা জোগাড় করে দিতে পারো? ঠিকানা? কামাল ভাই মানে? সেই জুনির কামাল ভাই। কিন্তু কেন? জুনি সন্নি, সেখানে আমার একবার যাওয়া লাগতে পারে। তুই ওখানে যাবি? কি জন্যে? জুনি সন্নি। আমি তোর কথা কিছুই বুঝতে পারতেছি না। সব ভাবে জুনির বড় সাদ কামাল ভাইয়ের সাথে একবার দেখা করার। কি কথা বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়ির লোকজন না টের পালে পরে খুব খবর হয়ে যাবে না। যাই হোক, আমার কামাল ভাইয়ের ঠিকানা বার করতেই হবে। সুনি তো বেশি দিন বাঁচবে নাই ভাবি। সুনি শেষবারের মতো একবার দেখা করতে চায়। তুই চুপ কর। এই কথা বাড়ি কেউ টের পালি না একেবারে রেগে মেগে অস্থির হয়ে যাবে। আম্মা যদি টের পায়। তুমি কিছু একটা করো না, ঠিকানাটা জোগাড় করে দাও না। উপায় একখান আছে। পুজোর 3-4 দিনের মধ্যে যাওয়া যাবে। ওই কত্তামার বাড়ি যাওয়ার নাম করে কামাল ভাইয়ের বাড়ি যাওয়া যাবে। তুমি যাবে আমার সাথে? না না, আমার বড় ভয় করে। আমি যাব না, তুই যাস। তুমি না গেলেও আমার যেতে হবে। কামাল ভাইয়ের কাছ থেকে আমার জানতে হবে জুনির সাথে তিনি এমন কেন করলেন। বুঝি জামাইবাবু ফিরেছে, তোমার ডাকে। সে কি? আমারে কেন? আজকে আপনার একটু বেশি ক্লান্ত লাগতেছে। আমি শুধু ক্লান্ত না, সেই সাথে ব্যর্থ, হতাশ। কিন্তু কেন? জমি কেনা টাকার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছি, কোনো লাভ হলো না। ও, তার মানে জমি আর আপনার কিনা হলো লাই? হতে পারে, যদি তুমি আমাকে সাহায্য করো। আমি আমি কি সাহায্য করব? আমার দাদির জমি তো বেচা হয়ে গেছে। সেটা দিয়ে তো জমি কেনা হয়ে গেছে, আর অনেক টাকা দরকার। প্রায় 70 বিঘার মতো জমি, সাথে সদরের কাছে একটা বাড়ি। এর মধ্যে আপনি আমারে কি করতে বলতেছেন? দেখো, সম্পত্তি বাড়লে সেটা তো তোমারই থাকবে, তাই আমি চাইছি তোমার গয়নাগুলো যদি দাও বন্ধক রাখার জন্য। কি হলো, দেবে না? আমি হ্যাঁ বললে যাই হবে, লাই বললে তাই হবে। আপনার যখন ইচ্ছা করেছে আপনি গয়নাগুলি নিয়ে যান। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার প্রতিটি গহনা আমি ফেরত দেব। লাগবে লাই? এটা তোমার রাগের কথা। দাঁড়ান, আরো কিছু আছে, বার করে দিচ্ছি। এটা অন্তত থাকুক, সারা গা খালি করে দিতে নেই। আর এখানে যা আছে এতেই চলবে। কেন এখানে থাকবি? কেন? গয়না যখন লিখছেন সবই নিয়ে যান, সব কামে লাগাই দেন। এটা তোমার রাগের কথা, রাগ করো না। আমি তোমায় কথা দিচ্ছি, আজ যা তুমি দিয়েছ একদিন তোমার কাছে
বহুগুণে ফিরে আসবে। আমি রাগ করিলাই। কষ্ট তো পাচ্ছ, তবে তোমার কষ্ট পাওয়া 100 বার সাজে। কিন্তু আমি তোমায় বলছি, এই সংসারের মানুষেরা তোমার ত্যাগের কথা চিরদিন মনে রাখবে, তোমার এই ত্যাগের কথা কোনোদিন ভুলবে না। আপনি এইসব কথা বলছেন কেন? আমি কি কিছু বলিছি আপনারে? না, বলনি। তোমাকে আমি কিছুটা তো চিনেছি। তুমি মনে মনে ঠিকই কষ্ট পাবে, মুখে কিছু বলবে না। দেখো, আমি তোমাকে কষ্ট দিয়ে সম্পত্তি বাড়াতে চাই না। এবারে সবাই মনে প্রাণে বিশ্বাস করে তুমি এই বাড়ির জন্য পয়া। তুমি যবে থেকে এই সংসারে এসেছো তখন থেকে উন্নতি আসা শুরু করেছে। আম্মা মুখে না বললেও মনে প্রাণে সেটা বিশ্বাস করে। আপনি আমারে কেন এইসব কথা বলছেন? আমি তো জানি আপনি যে কামই করবেন সংসারের ভালোর জন্যই করবেন। রাগ করো না, একটু হাসো। আমি তোমায় বলছি, আজকের এই দিনের কথা মনে রেখো। আজকের এই দিনের জন্য তুমি একদিন গর্ববোধ করবে। হাতে দূরে আসে আর পিছনে যাবে লয়, যে করে হোক কামালের বাড়ি পৌঁছতেই হবে। তুমি চিন্তা করে লয়, আমি সব ব্যবস্থা করছি। পায়ে হেঁটে এত দূর পথ যাবো কি করে? আর যদি যাইও তাড়াতাড়ি ফিরবো কিভাবে? হ্যাঁ, আর শোন, কাছে ধারে যদি নৌকা থাকে তাও না হয় নৌকায় করে যাওয়া যায়। আমি মনস্থির করেছি ওই বাড়ি আর জমি জিরত কিনবো। আপনার কি মত? ভালো। তাই কতখানি জমি আছে? তা প্রায় 70 বিঘের মতো তো হবে। 70 বিঘা? এত টাকা কোথায় বাবা?